ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন দেখা দিলেও আরেক নিকটবর্তী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটেছে। বিগত কয়েক মাসে ভারতের মিডিয়া বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন নিয়ে প্রায়ই আক্রমণাত্মক সংবাদ প্রচার করেছে। পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চেয়ে বসেছে বাংলাদেশ। এবার একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল। সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একদিকে অর্থনৈতিক সংকট, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা ও বহির্বিশ্বের চাপ। এমন পরিস্থিতিতে সামনে আসলো এক অপ্রত্যাশিত শত্রু, যিনি এখন মোদীর প্রধান শত্রুতে পরিণত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বাংলাদেশকে ভারতের কাছে সমর্পণ করে দিয়েছিলেন। রেল থেকে শুরু করে আরো বিভিন্ন প্রকল্পে ভারতকে সর্বোচ্চ সহায়তা করেই মোদী সরকারের সাথে নিজের সখ্যতা বাড়িয়েছিলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। কলকাতা, চেন্নাই, ভেলোর কিংবা বেঙ্গালুরু বাংলাদেশি রোগীদের উপর অনেকাংশে নির্ভরশীল ভারতের বিভিন্ন শহরের নামি বেনামি বেসরকারি হাসপাতাল। বাংলায় কথা বলা কর্মকর্তার পাশাপাশি এসব চিকিৎসা কেন্দ্রে থাকে আলাদা ডেস্ক। হাসিনা সরকারের পতনের পর থেকে শীতল হয়ে আছে ঢাকা ও দিল্লির সম্পর্ক। চিকিৎসা, পর্যটন সহ নানা খাতে লেগেছে এর উত্তাপ। রপ্তানি বয়কটের পাশাপাশি বাংলাদেশি রোগী না দেখার ঘোষণা দিয়েছেন ভারতের কিছু হাসপাতাল ও ডাক্তারদের একটি অংশ। এর জেরেই প্রশ্ন উঠেছে, চিকিৎসার জন্য ভারতের উপর কতটা নির্ভরশীল বাংলাদেশ? চিকিৎসার নামে প্রতি বছর বিদেশে চলে যায় প্রায় 60,000 কোটি টাকা। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। প্রায়ই আক্রমণাত্মক সংবাদ প্রচার করেছে। পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চেয়ে বসেছে বাংলাদেশ। এবার একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল। বিশ্লেষকদের মতে, ইসলামাবাদ যদি ঢাকার এই আবদার মেনে নেয়, তাহলে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সুরক্ষার জন্য এটি বড় কোনো চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াতে পারে। 30 ডিসেম্বর সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মানি কন্ট্রোল দাবি করেছে, স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং IDRW এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে রাখবে। জানা গেছে, পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে। IDRW তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে। রিপোর্টে আরও বলা হয়েছে, আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশ এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসেবে কাজ করবে। উল্লেখ্য যে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতফ 2 বা আবদালির ওজন 1750 কেজি। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা 400 কিলোমিটার এবং এর দৈর্ঘ্য 6.5 মিটার ও ব্যাস 0.56 মিটার হয়ে থাকে। এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রোপেলান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছিল, পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে আবদালি বা হাতফ 2, গজনভি বা হাতফ 3, শাহিন 1/A বা হাতফ 4, স্বল্প পাল্লার স্ট্রাইক ক্ষমতা সহ নাসর বা হাতফ 9, মাঝারি পাল্লার ঘৌরি বা হাতফ 5 এবং শাহিন 2 বা হাতফ 6। লোকসভার নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে আছে ভারতের রাজনীতির মাঠ। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের বিভিন্ন ইস্যুতে চাপে রয়েছে বিজেপি সরকার। এমন চাপের মধ্যেই চোর উপাধি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন হচ্ছে, ভারতীয় এই প্রধানমন্ত্রীকে কেন চোর উপাধি দেয়া হলো? সে খবরই জানাচ্ছেন শেখ ফরিদ।
ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই মোদি আদানির সম্পর্ক নিয়ে কটাক্ষ চলছে। এবার গোয়ার রাজ্যসভায় আবারও উঠে আসে মোদি আদানি ইস্যু। এবার এই ইস্যুতে এক ঝাঁঝালো বক্তব্য দেন আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিং। তার এই বক্তব্যে রাজ্যসভায় উত্তেজনা তৈরি হয়। ঝাঁঝালো বক্তব্যে সঞ্জয় সিং জানান, গলি গলিতে শোর হ্যায়, মোদি সরকার চোর হ্যায়। এই স্লোগানের মধ্য দিয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি। তার বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আম আদমি পার্টির এই নেতার দাবি, আদানি ভারত থেকে বিদ্যুৎ চুরি করে তা বাংলাদেশে পাচার করেছে। ভারতের জনগণের অধিকার ক্ষুণ্ণ করে বাংলাদেশের জনগণের পেট ভরাচ্ছে মোদি সরকার। এই সময় তিনি প্রশ্ন তোলেন, ভারতে বিদ্যুতের জন্য যখন হাহাকার চলছে তখন মোদি সরকার কিভাবে বিদ্যুৎ চুরি করে বাংলাদেশে পাঠায়? नरेंद्र मोदी का दोस्त अडानी बांग्लादेश को बिजली सप्लाई करता है। बिजली सप्लाई करता है। भारत की बिजली चोरी करके बांग्लादेशियों का घर रोशन करते हो। आपको ज्ञान बता रहे हो। সঞ্জয় সিং অভিযোগ করেন, আদানির জন্য দালালির কাজ করেছে মোদি সরকার। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই কয়েক হাজার গুণ বেড়েছে আদানির সম্পদ। নদী থেকে সমুদ্র সব জায়গায় ছড়িয়ে পড়েছে আদানির সম্পত্তি। এই সম্পদ বাড়ার পেছনে মোদি সরকারের বিশেষ ভূমিকা রয়েছে। রাজ্যসভার এই এমপি জানান, দেশের ভিতরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধদের মধ্যে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে মোদি সরকার। এ সময় সঞ্জয় সিং বারবার বলেন, গলি গলিতে শোর হ্যায়, মোদি সরকার চোর হ্যায়। ওই সময় স্পিকার তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এর আগে চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সঞ্জয় সিং। এর জেরে গুজরাতের একটি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই সময় তার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করেছেন গোয়ার মুখ্যমন্ত্রীর স্ত্রী সুলক্ষণা। গতকালকে তো ময়ূককে যখন আমি বলছিলাম যে তোমাদের ওষুধ ভেজাল, ওরা বিশ্বাস করতে পারছিল না, আমাদেরকে নিমক হারাম বলছিল। ঠিক আছে, আমি ময়ূককে বলবো, তুমি তোমার দেশের গণমাধ্যমে দেখো যে তোমাদের এই টিকায় তোমাদের লোকদের কি নাজেহাল অবস্থা। পুরা ইন্ডিয়ানরা চুলকাতে চুলকাতে বেদিশা হয়ে গেছে। ইন্ডিয়ানরা নিজেদের চুলকানি ভালো করতে পারতেছে না, আমাদের চুলকানি কেমনে ভালো করবে, এটাই আমি বলছি। ময়ূখ রঞ্জন যখন করোনা টিকা নিয়ে গর্ব করছিল তখন আমি একটা কথা বলেছিলাম, ভারতের টিকাগুলো ভুয়া। আমি আজকে এখানে যারা দেখছেন তাদের কাছে একটা প্রশ্ন রাখবো, আপনারা যারা যারা সেরাম ইনস্টিটিউট অর্থাৎ ভারতের টিকা নিয়েছিলেন করোনার সময়, তারা চুলকানির রোগে ভুগছেন কিনা? আমার কাছে এমন অনেক টিকা নেওয়া রোগী আমাকে পাঠিয়েছেন, তারা চুলকাতে চুলকাতে ঘা হয়ে গেছে, খাউজানি হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আপনারা যারা যারা নিয়েছেন আজকে এখানে সাক্ষী দেবেন যে ভারতের নেওয়া টিকা সঠিক নাকি ব্যাঠিক ছিল। 10 কোটি টিকা ধ্বংস করার আদেশ আসে এই সেরাম ইনস্টিটিউটের, এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা পরবর্তীতে সেরাম ইনস্টিটিউটকে এই টিকা উৎপাদনের অনুমতি বাতিল করে। বাংলাদেশ 1.5 কোটি টিকার চুক্তি করেছিল, সেখানে 80 লাখ টিকা দেয় এবং 70 লাখ টিকা তারা পরে আর দেয় না। প্রথমে আমাদেরকে বলেছিল টিকার সংকট এই জন্য দেয় না, পরবর্তীতে জানতে পারলাম ভুয়া টিকা, 2 নাম্বার টিকা, এটা দিলে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, মানুষ শ্বাসকষ্টে ভুগছে, অ্যালার্জি হচ্ছে এবং চুলকাতে চুলকাতে শরীরের রক্ত মাংস বের হয়ে আসছে, এইরকম হচ্ছে, ঘা খোসপাসরা হচ্ছে। এই রকম অবস্থা আপনারা যারা আছেন টিকা নিয়েছেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন। মশলার ভিতরে পচা রুটি দেয়, পচা রুটি শুকায়ে কাঠের গুঁড়া দেয়, গোবর দেয়, তাদের
মশলার ভিতরে, এটা পরীক্ষিত। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে 527টি পণ্য নিষিদ্ধ করা হয়েছে। ভারতের খাবার পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। আমার এই তথ্যগুলো যদি আপনারা মিথ্যা মনে করেন তাহলে একটু গুগল করেন যে ভারতের খাদ্যপণ্যে ক্যান্সারের উপাদান, ভারতের মশলায় পচা রুটি গুঁড়া করে দেওয়া হয়েছে, এগুলো লিখে লিখে সার্চ করেন। ভারত এমন একটা দেশ, আপনারা ভারতের সিনেমাগুলো দেখেছেন, তাদের সিনেমাতে একটা পলিটিক্স উঠে আসে যে কিছু লোক অসাধু ব্যবসায়ী তারা খাবারে ক্যান্সার সহ বিভিন্ন রোগের বিষ মিশাচ্ছে, পরে তারাই আবার এগুলো চিকিৎসা করছে। ওদের সিনেমাগুলোতে এটা উঠে আসে। ভারতের আই সিনেমা দেখেছেন আপনারা, তামিলনাড়ুর, সেখানে আই সিনেমার নায়ককে কিভাবে আপনার হলো বিষক্রিয়া করে তার শরীরের মাংস তারপরে গায়ে গোটা গোটা হয়, এটা আপনারা দেখেছেন। তাহলে কোনো একটা দেশে কোনো ঘটনা যদি না ঘটে তাহলে ওই ঘটনার উপর সিনেমা হয় না। ইচ্ছা করলে একটা দেশে একটা সিনেমা বানানো যায় না। তার মানে আই সিনেমাটির যে ভাইরাসের প্রভাব দেখা গেছে সেটা হলো ভারতের একটা হলো ষড়যন্ত্রমূলক কালচারের একটা প্রতিচ্ছবি। এই যে আমরা যারা ভারতের চিকিৎসার উপর নির্ভরশীল, আপনারা স্থায়ীভাবে আপনাদের জীবনের সময় ছোট করে আনছেন না তো? জিজ্ঞাসা করছি। এরা এমন একটা দেশ যারা আমাদেরকে ক্ষতি করবে আবার আমাদের চিকিৎসা করে ব্যবসা করবে। বাংলাদেশে ভারতের 1000 কোটি টাকার চিকিৎসা ব্যবসা, 1000 কোটি টাকার। গত কয়েক মাসে ভারতে বাংলাদেশের নাগরিকরা যায় না, দুই দেশের সম্পর্কে অবনতি হয়েছে বিভিন্ন কারণে। তাই বলে আমাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে? আপনারা চিকিৎসা পাচ্ছেন না? এদেশের ডাক্তাররা চিকিৎসা করতে পারছে না? আসলে কি এরকম? আমাদেরও ভারতের চেয়ে ভালো মানসম্পন্ন চিকিৎসা ব্যবস্থা আছে, তদারকি নাই, হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে। আমরা শুধু একটা কথা বলি, বাংলাদেশের যে ওষুধ, এই ওষুধ ভারতের চেয়ে অনেক উঁচু মানের ওষুধ, অনেক হাই গ্রেডের ওষুধ। সুতরাং যারা ইন্ডিয়ান ওষুধগুলোর উপর নির্ভর করেন, গতকালকে তো ময়ূককে যখন আমি বলছিলাম যে তোমাদের ওষুধ ভেজাল, ওরা বিশ্বাস করতে পারছিল না, আমাদেরকে নিমক হারাম বলছিল। ঠিক আছে, আমি ময়ূককে বলবো, তুমি তোমার দেশের গণমাধ্যমে দেখো যে তোমাদের এই টিকায় তোমাদের লোকদের কি নাজেহাল অবস্থা। পুরা ইন্ডিয়ানরা চুলকাতে চুলকাতে বেদিশা হয়ে গেছে। ইন্ডিয়ানরা নিজেদের চুলকানি ভালো করতে পারতেছে না, আমাদের চুলকানি কেমনে ভালো করবে, এটাই আমি বলছি।